নমস্কার, আমি নিবেদন করছি নীলকণ্ঠ পাখির সন্ধানে গল্পের সপ্তম পরিচ্ছেদ। শহরে রিক্তার একমাত্র সাথী বলতে গেলে দাদু ভবতোষবাবু। পরিবারের আর সবাই যখন শহরে সভ্যতার অতিশয্যে গা ভাসায়, ঠিক সেই সময় সে তার দাদুর সঙ্গে বারান্দার রকে বসে প্রকৃতির স্বরূপ সন্ধানে মত্ত হয়। কোথাও কোনো কাশ্মীরের বনানী অঞ্চলে, কোথাকার পাহাড়িয়া কোনো ঝর্ণায়, কিংবা গাঁয়ের বুকে কোনো এক চিরসবুজের সমারোহে। কলতান তোলে ওদের মন ও বিহঙ্গ। নয়তো দাদুর কাছে নীলকণ্ঠ পাখির গল্প শোনে রিক্তা। 7 সমুদ্র 13 নদীর পাড়ে রূপকথার দেশে তার বাস। রূপনগরের রাজারানীর আবদার তাকে পোষ মানাবে। রাজ ঐশ্বর্য ছেড়ে রাজার ক্ষমতা নেই সে দেশে যাবার, তাই রাজা ঘোড়াশালের ঘোড়সওয়ার ভাগ্যহত যুবক মণিকঙ্কনকে প্রাণনাশের ভয় দেখিয়ে 6 মাসের মধ্যে ওই পাখি ধরে আনার নির্দেশ দেয়। সেই দুরূহ পথ পরিক্রমার অসাধ্য সাধনে বেচারি মণিকঙ্কনের দুঃখের শেষ থাকে না। বিপদের পর বিপদ, মৃত্যুর মুখোমুখি গল্পের নায়ক। রিক্তার মনোবিহঙ্গ সইতে পারে না তার কষ্ট। অনেক আগে উড়ে গিয়ে ভাব জমায় নীলকণ্ঠ পাখির সঙ্গে। ধরে এনে তুলে দিতে চায় যে মণিকঙ্কনের হাতে। মাথা নাড়েন দাদু। না দিদিভাই, মণিকঙ্কনের সহ্য শক্তির পরীক্ষাটা আগে দেখতে দাও। মানিক অন্ধকারেও জ্বলে। গল্পের নায়ক সে। ঝড় ঝঞ্ঝা আর মৃত্যুর বিভীষিকার সঙ্গে তাকেই তো লড়তে হবে দিদিভাই। এমনিভাবে সারা সময় ধরে চলে দাদু নাতনির এই প্রেম প্রকৃতির সুমধুর সংলাপ। একদিন মেয়ের কার্যকলাপ দেখে অবাক হন মোহনবাবু। সেলাই মেশিনে বসে ছেঁড়া শাড়িটা রিপু করছিলেন রিক্তা। মনে হয় এটাই পরে সে আজ কলেজে যাবে। দাড়িতে সাবান ঘষতে ঘষতে ঠাট্টা করে বলতে থাকেন তিনি, এমএ পড়ছিস রিক্তা? এখনও গাঁয়ের স্বভাব তোর গেল না। কলেজের সব মেয়েরা কেমন সুন্দর সুন্দর পোশাক পরে পড়তে যায়, আর তুই কেন? তোর বাবা মোহন ব্যানার্জি কি দিনের পর দিন গরিব হয়ে যাচ্ছে না তোকে সৎ মায়ের মেয়ে ভেবে অবহেলা করছে? শান্ত কণ্ঠে উত্তর দেয় রিক্তা, তা নয় বাবা, আমার ওসব ভালো লাগে না। তাছাড়া এতেই তো হয়ে যাচ্ছে, অতির দরকার কি বাবা? মা রমাদেবী পাশের ঘরের সোফায় বসে ভৃত্য কুঞ্জকে ফরমাস করছিল। কুঞ্জ ঠাকুর ঘরের পূজার সরঞ্জামগুলি ধুয়ে মুছে তুলে রাখতো বাবা। আজ হয়তো রিক্তার সময় হবে না, একটু পরেই কলেজে বেরোবে। তাই মেয়ের কথা কানে যেতেই শেষ অংশ ধরে সাফায় গায়, এ তোমার মেয়ে নয় গো ম্যানেজার বাবু, এ তার মায়ের মেয়ে। যার ঘরে যাবে তার ঘরের কুটোটিও পর্যন্ত নষ্ট হতে দেবে না। কথাটি শুনে সম্মুখের ঘর থেকে বেরিয়ে আসেন দাদু। সহাস্যে এই রসিকতায় যোগ দেন। বলেন, বৌমা আমার ঠিক কথা বলেছে মোহন। এমন মেয়ের ভাগ্য করাও চাই। শহরে তো এতদিন কাটালি, অনেক ছেলে মেয়ে দেখলি, এমনি এমনটি কখনো দেখলি কি? এই ধর্না আমার কথাও বলি, আমার একমাত্র ছেলে তো সাগর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার, একমাত্র নাতি তো সরকারি জীবন বিমার ফিল্ড অফিসার। আমিও তো পারি পুরনো নামাবলীটি পাল্টে প্রতিদিন একটি করে নতুন নামাবলী কিনে নারায়ণ মূর্তির সেবা করতে। কিন্তু করি কি? ওই রিক্তা দিদিমণির কথা, এতেই তো চলে যাচ্ছে, অতির দরকার কি? হেসে উঠলেন মোহনবাবু। ঠিক আছে বাবা, তোমার দাদু নাতনি দুজনে মিলে এইভাবে আমার খরচা বাঁচাও, তাতেই চলবে। তবে
তোমাদের মধ্যে তৃতীয় চতুর্থ ব্যক্তিরাও যে একই ধরনের হবে তা আমি ভাবতে পারি কি? থতমত খান ভবতোষবাবু। পরক্ষণেই বলেন, সে উত্তর কি আমাকেই দিতে হবে খোকা? তবে আমি জোর দিয়ে বলতে পারি, আমার রিক্তা দিদিমণি তোমার ও আশা পূরণ করার ক্ষমতাও রাখে। কথা প্রসঙ্গে সুযোগ পেয়ে যান মোহনবাবু। জোরে জোরে রিক্তাকে শুনিয়ে বলতে থাকেন, আমার ইচ্ছা বীরেনবাবুর কাছে কথাটা এবার পারব। সুবীর খুব সত্বর দানাপুর বদলি হয়ে যাবে। আর আগে দাদু নাতনি যদি মত দেয় তাহলে কন্যা বিদায় পর্বটায় আমি হাত দিতে পারি। ও পক্ষের নিরুত্তর পরিস্থিতির দুরবস্থা লক্ষ্য করে পুনরায় বলেন, তবে ইঞ্জিনিয়ার ছেলের জন্য কি ইঞ্জিন পরিমাণ টাকা খরচ হবে না বাবা? সহজ অথচ সাবলীল ভাষায় ওপাশ থেকে উত্তর দেয় রিক্তা, যে ইঞ্জিন সামান্য 10-20 টাকায় তেল মোবিল আর বিনা পয়সায় জল ছাড়া চলতে শেখেনি বাবা, সেই ইঞ্জিনের নিজস্ব কোনো গৌরব নেই। তার উচ্চাকাঙ্ক্ষা আর আত্ম অহমিকা যে আমাদের লজ্জা দেয় বাবা। অবাক হন মোহনবাবু। এ কী বলছে রিক্তা? তবে কি তাঁর ইচ্ছায় বাদ সাধবে মেয়ে? না, তা হতে পারে না। সুবীরকে ভালো করে দেখেনি রিক্তা। দেখার পর ওর মনেও উচ্চাকাঙ্ক্ষার নেশা ধরবে। তাই পাঁক আর ঘাঁটালেন না মোহনবাবু। কাঞ্চন পেলে রিক্তা নিশ্চয়ই কাঁচ নিয়ে খেলার কথা বলবে। নমস্কার।